একটা সরকার থাকতে হবে যার কন্ট্রোলে পুলিশ সিভিল ব্যুরোক্রেসি। শেখ হাসিনার সময় কিন্তু তাকে রাতের ভোট্টোর দিয়ে একটা পর্যায়ে আমলা পুলিশ বলতো তাকে আমরাই ক্ষমতায় রেখেছি। কারণ এই আমলাদের কিভাবে নিয়োগ হয়েছে যে একটা পরিবারে জামাত না বিএনপিও যদি তার দুঃসম্পর্কে মামাতো খালাতো থাকে তাও সে পাশ করেনি। এই ইলেকশন কমিশন খুব সুন্দর সব জায়গার ভোট গণনা এবং রেজাল্ট দিচ্ছিলেন। হঠাৎ ঢাকার বেলা এসে উনি 2 ঘন্টা কিন্তু টিভিতে বন্ধ করে রাখলেন। মির্জা আব্বাসের মতো জায়ান্ট পলিটিশিয়ান, হি ইজ এ জায়ান্ট পলিটিশিয়ান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার খালি ঘাম ছুটানি তাকে হেরে দিয়েছে। আমার ব্যক্তিগত আগামীতে ইনশাল্লাহ এনসিপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করি, কারণ তারা হচ্ছে জুলাইয়ের অগ্রগামী সৈনিক। যেটা সত্য সেটা আমি বলবো, যেটা মিথ্যা সেটাও আমি কখনো সমর্থন করবো না। ওই যে কাজটা সারোয়ার তুষারের সাথে করেছেন ওই লোকটা কখনো জামাত ইসলাম ওন করেন না, এবং জামাত ইসলাম উচিত তাকে বহিষ্কার করা। এটা আমার ব্যক্তিগত মতামত আমার বলতেছি। এবং আমি অন্তঃস্থল থেকে 2টা বাহিনীকে সবসময় আমি কি করতেছি, সেনা নৌ বিমান বাহিনী এবং আমার আনসাররা যে অমানবিক পরিশ্রম করছে, পুলিশ তার কোনো ক্রেডিটই পেতে পারে না। যদি আপনি জিজ্ঞাসা করেন 7, 18, 17, 18তে একজনকে আপনি ডিক্লেয়ার করে দিলেন জয়ী, তারপর হঠাৎ করে আবার উল্টায় দিলেন কেন? প্রথম জিনিস হচ্ছে আমি গত মঙ্গলবারে এবং টেক্সট মেসেজ দিয়ে আমি বিভিন্ন জায়গায় এই টেক্সট মেসেজ দিয়ে আমি বলছি, এবং জাহিদ ভাই দেখেন, বিএনপি 150টা নিশ্চিত সিট, জামাত জোট 70টা নিশ্চিত। আচ্ছা, সবাই মোটামুটি একই প্রেডিকশন ছিল। 72টা হচ্ছে সুইং সিট, তাহলে 72টা হচ্ছে সুইং সিট। এই সুইং সিটটাই হচ্ছে নির্ধারণ করবে ভাগ্য। এটা হচ্ছে আমার প্রেডিকশন ছিল, দ্যাট ওয়াজ মাই প্রেডিকশন। আজকে যে তর্ক বিতর্ক যেটাই হচ্ছে সেটা হচ্ছে 53টা সিট নিয়ে। আমি কিন্তু প্রথমে শুরুতে বলছিলাম যে 53 যদি আমাদের যুক্ত হয়, ইউ আর নট গেটিং দ্য মেজরিটি, রাইট। কিন্তু এটা সুবিধাটা কি ছিল, কেন আমি এটা চাচ্ছিলাম? অ্যাবসলিউট মেজরিটি হলে তখন আপনার একটু অটোক্রেট হওয়ার একটা সুযোগ থাকে। সো আমি জাহিদ ভাই ওইটার সাথে তাহলে ব্যালেন্স চেক 2/3 হলে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু 2/3 না হলে আপনি কি করতে পারবেন যে দেয়ার উইল বি এ ব্যালেন্স। সো অ্যাজ এ নাগরিক হিসাবে, যেটা ভাই বলল আগে, অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে আমি চাইছিলাম যে কোনো পার্টি 2/3 না পাক, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অ্যাটলিস্ট থাকবে। এখন কেন এই 53টা, যেমন আপনি উদাহরণ টানলেন সেজন্য বল, এই ইলেকশন কমিশন খুব সুন্দর সব জায়গার ভোট গণনা এবং রেজাল্ট দিচ্ছিলেন। হঠাৎ ঢাকার বেলা এসে উনি 2 ঘন্টা কিন্তু টিভিতে বন্ধ করে রাখলেন। 2 ঘন্টা আপনার কালকে খেয়াল করে দিবেন, আপডেট বন্ধ করা। দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, বলা ছিল 2 ঘন্টা পর পর টোটাল ভোট কত কাস্ট হচ্ছে সেটা আপডেট দেবেন। দুপুরের পর ওনারা আপডেট দেওয়া টোটালি বন্ধ করে দিবেন। এতে জনগণ মনে কি হয়? আমি এখন যে কারণে প্রথমেই আমি বললাম যে আমি রাজনৈতিক সমর্থন করি বা ওই বিষয়, তার চেয়ে আগে দেশ আমার কাছে আগে। জুলাই সনদ, আমি যদি এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করতে যাই, আমার জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ আমি যদি রেফারেন্ডাম মানি আর যদি বলে এটা মানি না, যদি আমি আপনাকে বললাম যে ভাই এখানে বসে আছে ঠিক আছে কিন্তু আপনি নাই, তাহলে কি আমার দিতে হলো না? কারণ আমরা তো 3 জনই আছি। সো আমি একদিকে বলবো রেফারেন্ডামে কোনো কারচুপি হয়নি, কিন্তু ভোটের যেটা হলো পার্লামেন্ট ইলেকশন, সেখানে কারচুপি হলো। যেমন আমি আগের দিন রাতের বেলা ওটা হচ্ছে বাংলা এডিশনে দিচ্ছিলাম, তখন পুতুল ছিলেন আমার সাথে। পুতুল বললেন যে আমাকে এখনই চলে যেতে হবে, কি কারণে? আমার ভোটার পুলিং এজেন্টের কাছ থেকে ভোটের যে ফলাফলের কাগজ সেখানে সাইন নিয়ে নেওয়া। সো এই কিছু ইরেগুলারিটি ছিল। এই ইরেগুলারিটিসগুলো ইচ্ছা করলে কি করা যেত, এগুলো অ্যাভয়েড করা যেত। এবং সেটা আমি বলবো নির্বাচন কমিশন এই যে অল্প একটু কারণে বিএনপি মেজরিটি পাইতই ভাই। আপনি যে 55টার জায়গায় হতো 30টা, মানে ঢাকা 17 দিয়ে দিলে কি হতো? বগুড়া 7 নিয়ে থেকে বলতেছেন ওখানে তারেক রহমানের কিছু হয়েছে 6 নিয়ে, কিন্তু ঢাকা 7 দিয়ে দিলে কি হতো? ঢাকা 8 মির্জা আব্বাসের ওই জায়গাতে আপনি হোয়াট ক্যাপাসিটি আমার ওয়াইফ ওখানে বসে, ইসিএ পুলিং এজেন্ট না? আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে তো ওয়াইফ এসে হঠাৎ করে বসলেন, এটা ক্যান্ডিডেট ওয়াইফ বসতে পারেন? সো এই প্রশ্নগুলো ঊর্ধ্বে ওঠা যেত। কিন্তু এখন আমি কেন গেটার ইন্টারেস্টে আমি এই জিনিসগুলো যেতে চাই না। কি কারণে যেতে চাই না? আপনি আপনার জন্য আপিল করার সুযোগ আছে, আপনার জন্য ইলেকশন কমিশন রিকাউন্টিং এর সুযোগ আছে। সো দেয়ার ইজ এ লিগাল প্রসিডিওর, এবং এই লিগাল প্রসিডিওর যদি আপনি না মেনে রাস্তায় নামেন তাহলে আপনার ডেমোক্রেসি বাধাগ্রস্ত হবে, এবং সেটা কোনোভাবেই করা যাবে না। এবার আপনার সেকেন্ড জিনিস আসি, ভাই যেটা বলছে নোট অফ ডিসেন্টে। নোট অফ ডিসেন্টে দেখেন, নোট অফ ডিসেন্ট কিন্তু গণভোটে ছিল না, পার্টির ইশতেহারে ছিল। এবং এই কথাও ঠিক বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সেটা আপনার পার্টি ইশতেহারে দিবেন, ইশতেহার যদি আপনার জয়লাভ করে তাহলে আপনি সেগুলো কি করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আমি যতখানি জানি, আমার যতখানি বিশ্বাস, তাদের ইশতেহার পরে এবং নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সব মাইনরিটি বিষয়গুলোতে। যেমন আমি বিএনপির নোট অফ ডিসেন্টকে আমি নিজে সমর্থন করি, যেমন চিফ জাস্টিস হবে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে, যে জ্যেষ্ঠ হবে নট নেসেসারিলি তাকেই করতে হবে, এটা আমি নিজে। কারণ একজন জ্যেষ্ঠ আছে, উনি পারফেক্ট নাও হতে পারে, পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না। সো দেয়ার শুড বি এ অল্টারনেটিভ। সো কিছু জায়গায় কিন্তু এগুলো কোনোটাই ফান্ডামেন্টাল ছিল না। পার্টির চেয়ারম্যান 10 বছর এবং পার্টির প্রধানমন্ত্রী ওনারা এটা অ্যাকসেপ্টই করে নিয়েছেন যে 10 বছর পর থাকবেন। সো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। আমি এখন নিশ্চিত তথ্য পাইনি, বিএনপি 50%-এর বেশি ভোট পাবে। 53% ভোট পাইছে বিএনপি, আর জামাত পাইছে 40%। তাহলে খেয়াল করি, বিএনপির হাতে বিএনপি আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হলেও তার 53টা সিট হয়ে যায়। সো বিএনপি কনস্টিটিউশন অ্যামেন্ড করার প্রাথমিক কাজটা করে ফেলতে পারে, এরপর এটা আবার গণভোটে যাবে। মানে কেন ঝুঁকির কথা বলা হয়? কারণ সে তখন সংবিধান সংশোধন করার ক্যাপাবিলিটি পেয়ে যায়। এখন বিএনপি এটা করবে কিনা সরিয়ে রেখে আমরা বলতে চাই, এইবারের মতো আমি আবার মনে করেছি বিএনপির শক্ত, বিএনপি শুধু না, যদি জামাত ইসলামী সরকার গঠন করতো, আমি একটা খুব শক্তিশালী সরকার চেয়েছিলাম। 200 মানে আপনি সকাল বিকাল কনস্টিটিউশন চেঞ্জ করবেন, ব্যাপারটা এরকম না।
কিন্তু আপনি যখন এই 2/3 মেজরিটি নিয়ে আসেন, আপনার সরকারের একটা বেশি অথরিটি তৈরি হয়। এই অথরিটিটাই আপনাকে স্বৈরাচার যেমন করতে পারে, আবার এই অথরিটিটা আপনাকে কাজ ভালোভাবে করতে সাহায্য করতে পারে। এখন আমি এইবার কেন চেয়েছি এরকম একটা সরকার হোক সেটা বলছি। বাংলাদেশ ইতিহাসে এত বিধ্বস্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আর কোনোদিন ছিল না, কোনো দিন না। এরশাদেরও পতন হয়েছে, এরশাদ 9 বছর স্বৈরশাসক ছিলেন বলছি আমরা, কিন্তু এরশাদের সময়ও ধরুন পুলিশ পালিয়ে যায়নি, তো তার মানে পুলিশ এমন খারাপ কিছু করে নাই যে পুলিশকে জনগণ গিয়ে মেরে ফেলতে যাবে, তাই তো? তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে এখন একটা সরকার থাকতে হবে যার কন্ট্রোলে পুলিশ, সিভিল ব্যুরোক্রেসি। শেখ হাসিনার সময় কিন্তু তাকে রাতের ভোট টোট দিয়ে একটা পর্যায়ে আমলা পুলিশ বলতো, তাকে আমরাই ক্ষমতায় রেখেছি বলতো আমাদের পার্সোনাল লেভেলে। সো এই যে একটা বিশেষ ধরনের আমলা, বিশেষ ধরনের পুলিশ তৈরি হয়েছে, এদের উপরে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখতে চায় বা অন্যান্য সার্ভিস যারা দেন, একটা শক্তিশালী সরকার লাগবে। শুধু সেটা না, বাংলাদেশ খুবই টাফ জিওপলিটিক্যাল ফাইটে পড়ে যাবে। চায়না আমেরিকা, চায়না ইন্ডিয়া, ইন্ডিয়া চায়না, এরকম নানান কিছু ঘটনা ঘটতে পারে। সেখানেও একটা শক্তিশালী ম্যান্ডেটের সরকার যদি থাকে, সে বেটার বার্গেইন করতে পারবে। সবকিছু মিলে আমি মনে করি এবার হওয়া দরকার। ঝুঁকিটা আছে, এই ঝুঁকি ঠেকানোর জন্য আমরা যেটা আশা করি যে আমাদের গণমাধ্যম, সিভিল সোসাইটি সবাই মিলে এবং নাগরিকরাও, সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ভাইব্রেন্ট এখন, প্রচুর চাপের মধ্যে বিএনপিকে রাখতে হবে যেখানে তার কোনো ডেভিয়েশন হয়। উইথ ডিউ রেসপেক্ট, আমার ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত করতে চাচ্ছি। আচ্ছা, দ্বিমত করে আমার প্রশ্ন হ্যাঁ, উত্তর দিব। এনসিপি যদি বিএনপির সাথে যেত, তাহলে এনসিপির অবস্থা হতো রাশেদের মতো, বিলীন হয়ে যেত। এনসিপির অবস্থা হতো এনডিএফ এর, ওনার নাম কি, ববি হাজ্জাতের মতো। আমি আজ তো জয়লাভ করলেন বিএনপির হয়ে। উনি তো আর ওনার এনডিএফ নিয়ে করার কি, ওই একদম বিলীন হয়ে, আমি বলতেছি বিলীন হয়ে ধানের শীষে গেলেন। এবং আপনাকে একটা জিনিস বলে দিই, ব্রাহ্মণবাড়িয়ার কি হলো, ধানের শীষ জয়লাভ করেনি, কিন্তু আমার শ্রদ্ধেয় রুমিন আপা জয়লাভ করছে। সো যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল না ওখানে, ওখানে কি ছিল, খেজুর গাছের। আপনি ইয়াতে আসেন, কথাটা একটু পয়েন্টটা বোঝেন। পয়েন্টটা হচ্ছে যে বিএনপির লোকগুলো কিন্তু তার লোকজনকে ভোট দেয়নি, কারা, যারা তার সঙ্গী ছিল। যেমন কোদালের কথা দেখেন, কোদালের চেয়ে কিন্তু মিলন ভাই বেশি ভোট পেয়েছে। তাহলে বিএনপি চায় না যে অন্য দল থেকে এসে তাদেরকে বিএনপি ওন করতেছে না। দিস এ ভাইটাল পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আবার নূর সাকিব ভাই জিতেছে। না, আমি বলে দিচ্ছি, নূরের ওখানে দেখেন, সাকিব ভাইয়ের কথা, নূরের কথা এই জায়গায় আমি পরে আসতেছি, ওই জন্য প্রথম থেকে এটা আমি শেষ করে দিই। নূর আর সাকিব ভাইয়ের জেতানার আগের দিন প্রশাসনকে কে কি বলছে, ওই জন্য বললাম যে আমি এই ইলেকশনটাকে বিতর্কিত করতে চাই না বলে এই দুটো আসন নিয়ে আমি অ্যাভয়েড করে যাচ্ছি। যেমন করে আমি অ্যাভয়েড করে দিলাম 17 আসনে কি হয়েছে সেটা সবাই জানে, 18তে কি হয়েছে সেটাও জানে, 8এও কি হয়েছে ঢাকাতে সেটাও জানে। সো এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে না নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি, যে নূরের সহকর্মী কে ছিল ঝিনাইদহে, সেখানে বিএনপিতে যোগ দিল, ধানের শীষ নিল, যখন দেখলো যে লোকাল বিএনপি তাকে সমর্থন করছে না। বরং এনসিপি আজকে জামাতে ইসলামে এসে, জামাতে ইসলামের সাথে থেকে তারা তাদের শাপলাকলি, এই প্রথম একটা প্রতীক নিয়ে একটা রাজনৈতিক দল, অনেকে তাকে কিংস পার্টি বানাতে চেয়েছিল, কিন্তু তারা প্রমাণ করে দিল এই ভোটের মাধ্যমে। আপনি আরেকটা জিনিস বলতো, মির্জা আব্বাসের মতো জায়ান্ট পলিটিশিয়ান, হি ইজ এ জায়ান্ট পলিটিশিয়ান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার খালি ঘাম ছুটানি তাকে হেরে দিয়েছে, আমার ব্যক্তিগত। আমি শেষ করার আগে একটু ওটার সাথে যুক্ত করতে চাই যে বিএনপি সেভাবে আসলে অন্য দলের কাউকে তারা মনে করে না যে তারা বিএনপিকে ওন করছে, কিন্তু সারোয়ার তুষারের পোস্টগুলো, ফেসবুকের পোস্টগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। সেটা বিষয়ে বলতেছি, এই অভিযোগটা আসলে কেন করতে হলো, তার সাথে গাদ্দারি করা হয়েছে, বেঈমানি করা হয়েছে। জি, সারোয়ার এই আগে একটুকুন বলিনি। তাহলে এনসিপি এই জায়গাতে কি হলো, এনসিপিটা নিজের স্ট্যান্ডিং হলো, তার নিজের এমপি পাইলো, নিজের প্রতীক পাইলো। সো আগামীতে ইনশাল্লাহ এনসিপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করি, কারণ তারা হচ্ছে জুলাইয়ের অগ্রগামী সৈনিক। এখন তুষারের কথাটা আমি বলি, ওখানে যে জামাতের ক্যান্ডিডেট ছিল, আমি আগেই বলছি তাকে বহিষ্কার করার কথা, এবং গোপনে গোপনে তিনি ভোট পেয়েছেন। আমি আপনাকে বলতেছি, এখন আমি দাবি জানাই তার মতো লোককে জামাত ইসলামে রাখাই উচিত। আমি আপনার সাথে যেটা সত্য সেটা আমি বলবো, যেটা মিথ্যা সেটাও আমি কখনো সমর্থন করবো না। ওই যে কাজটা সারোয়ার তুষারের সাথে করেছেন ওই লোকটা কখনো জামাত ইসলাম ওন করেন না, এবং জামাত ইসলাম উচিত তাকে বহিষ্কার করা। এটা আমার ব্যক্তিগত মতামত, আবার বলতেছি। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। 91 সালে এরশাদ সাহেবের সময় যারা ছিলেন আমলা, তাদেরকে নিয়ে কিন্তু ভোট হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু কোনো উপদেষ্টা বলেনি যে কেন প্লেনটা একটা স্কুলে কি হলো, ক্র্যাশ করলো। এটা আসলে সচিবালয়ে ক্র্যাশ করার কথা। কারণ আপনি একটা জিনিস জানেন, 1.5 বছরে আমলারা কি পরিমাণ অসহযোগিতা করছে এই অ্যাডভাইজার গুলোকে, যে তারা আক্ষেপে বলছে মাইলস্টোন স্কুলে প্লেনটা ক্র্যাশ না হয়ে প্লেনটা আসলে সচিবালয়ে ক্র্যাশ করা উচিত ছিল। তারপরও যে আমরা একটা ভোট করতে পারছি, পুলিশের কথা। কালকে সকালবেলা আমি, আগের দিন রাতের বেলা গেছি নওগাঁ সকালে ভোট দিছি, দিয়ে আমি গেলাম বগুড়ার পর গেলাম সিরাজগঞ্জের পর পাবনার পর টাঙ্গাইল, তারপর ঢাকা 15 আসন। এতগুলো জায়গায় আমি কিন্তু ভিজিট করছি, একটা জায়গায় দেখিনি আমি পুলিশকে কি করতে সক্রিয় ভূমিকা। দূরের কথা, আপনি এদের গাজীপুর চৌরাস্তায় সমস্ত রিক্সারা মাঝখানে বসে থেকে তারা তাস খেলতেছে, আর পাশে হচ্ছে পুলিশ দ্বারা আছে মেইন রোডের উপরে। আমি এসে হর্ন দিলাম, তারপর তারা সরতেছে, তা পুলিশ একটা আসেনি। মানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেই জন্য কি পরিস্থিতি না, শান্তিপূর্ণ ভোট হয়েছে কি একটা জিনিস দেখেন, এবার ক্যাজুয়ালিটি হয়নি কেন? 2 দলের দায়িত্বশীল ভূমিকার কারণে। পুলিশের কিন্তু কোনো রকম কোনো আপনি ক্রেডিবিলিটি দেন না, কারণ আপনি একটা জিনিস দেখেন, সমস্ত জায়গায় কিন্তু সেনাবাহিনী দৌড় দিচ্ছে, এবং আমি অন্তঃস্থল থেকে 2টা বাহিনীকে সবসময় আমি কি করতেছি, সেনা, নৌ, বিমান বাহিনী এবং আমার আনসাররা যে অমানবিক পরিশ্রম করছে,
পুলিশ তার কোনো ক্রেডিট পেতে পারে না। সো প্রথম জিনিসটা যেটা বললেন, বিএনপি এসে যদি এই পুলিশকে এবং এই আমলাকে, কারণ এই আমলাদের কিভাবে নিয়োগ হয়েছে, যে একটা পরিবারে জামাত না বিএনপিও যদি তার কোনো দুঃসম্পর্কে মামাতো খালাতো থাকে তাও সে পাশ করেনি। সো সেই আমলা দিয়ে আর যাই হোক আপনার কি হবে না, রাষ্ট্র পরিচালনা হবে না। এবং সেই কারণ বুঝতে পেরে তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ না নিয়ে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিচ্ছেন। আর ভাই যে আর একটা কথা যেটা বললেন যে অ্যাবসলিউট মেজরিটি, হ্যাঁ যদি ভালো করেন, হ্যাঁ ওয়ার টাইমে তো অ্যাবসলিউট পাওয়ার নিয়ে নেওয়া হয়, কিন্তু বিএনপি যেভাবে মানে আজকে ক্ষমতা এসছে, মানুষ ক্ষমতা দিছে, 200 সিট পাইলে ধরে নেন আপনারা 212টা তো পাইছে, 12টা যদি না পাইতো 190টা পাইতো কি হতো? 2/3 জন্য ভাইজিরা বললো যে জুলাই সনদ তো অলরেডি পাস হয়ে গেছে। এরকম কি সিস্টেম আছে যে চাইলে এই কথা পাওয়া যায়, না চাইলে এটা তো জনগণের উপর? না না না, জনগণের উপরই পাওয়া যায়। আমি বললাম কেন, এই কারণে এইখানে হচ্ছে এই বিতর্কে যেতে চাই না। ইলেকশন হয়ে গেছে, ডিপ স্টেট যা করছে, কাউকে অ্যাবসলিউট মেজরিটি দিতে চাইছে, দিছে। আমি আর এই বিষয়ে যেতে চাই না। আমি চাই যে সোমবার দিন সমস্ত দলেরা শপথ নিক, একটা ভালো সংসদ আসুক, ইনশাল্লাহ এই বিএনপি যে জুলাই সনদকে বাস্তবায়ন করুক, এটাই। স্যার ভাই, আপনি কি মানে মনে করছেন যে নির্বাচনে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল? আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন 7, 18, 17, 18তে একজনকে আপনি ডিক্লেয়ার করে দিলেন জয়ী, তারপর হঠাৎ করে আবার উল্টায় দিলেন কেন? আপনি 17তে আপনি ভোট বন্ধ, ওই যে বললাম যে 2 ঘন্টা কেন বন্ধ? কিছু আমি এই জিনিসগুলোকে কেন আমি ইগনোর করতেছি, যার কারণ তার উত্তর প্রথমেই দিচ্ছি যে আপনি যদি এই 53টা সিটও দিতেন তাও ওনারা কিসে যেত না, কোনো ক্ষমতায় যেত না, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি হতো না। আর অ্যাবসলিউট মেজরিটি হলে কি সমস্যা? আজকে সকালবেলা একটা পার্টি অফিস একজন খুলে দিয়ে আসছে। আপনি আগামী ইন্ডিয়ার বাস্তবায়ন, ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কাউকে 2/3 মেজরিটি লাগবেই। এইটাতে আমি হচ্ছে আশঙ্কিত যে ইন্ডিয়ার এজেন্ডা যেন কোনোভাবে ভারতের আধিপত্যবাদ আবার এদেশে কি মাথা চেড়ে না ওঠে। বাংলাদেশ এখন আসলে কোন বলয়ে যাবে? বাংলাদেশের বলয় থাকবে। বাংলাদেশ কোনো বাংলাদেশ কোনো আধিপত্যবাদকে সমর্থন করবে না, কারো দাসত্ব নেবে না। বাংলাদেশ এই যে ভাই যে কথা বললেন, আমি বলি 70 সালে এত খারাপ অবস্থা ছিল না ইকোনমি, যেভাবে টাকা চুরি করে হাসিনা নিয়ে চলে গেছে দেশে। ভাই তো বললো 90-90 না, 70 সালে 71 সালেও এই অবস্থা ছিল না। কিন্তু আজকে যে অবস্থা করে গেছে বিএনপি, এই ক্ষমতা নিচ্ছে, ইটস এ টাফ টাইম। যদি সবার সমর্থন না পায়, দেখেন বিএনপি কি বলছিল, সবাইকে নিয়ে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সবাইকে নিয়ে তারা সরকার গঠন করতে চাইছিল। আজকে সকালবেলা স্টেটমেন্টটা কি, কাউকে নিব না। আমাকে এটা হচ্ছে আশঙ্কিত করতে